সুকুমার রায় লিখেছিলেন, দাদা গো দাদা পায়ে পড়ি তোর, ভয় পেয়ে যায় ছেলে। এখন কসবা কাণ্ডের পর ক্যাম্পাসে ক্যাম্পাসে ওই ভয় দেখানো দাদাদের ভয়ঙ্কর সব ছবি ধীরে ধীরে সামনে আসছে। এই আবহে আজ 50 জনের ছবি দেখিয়ে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই নিয়েই প্রথম প্রশ্ন। কলেজে কলেজে ছড়িয়ে আছে ভাইপো গ্যাং। কসবা কাণ্ডের আবহে 50 জনের ফটো প্রকাশ করে দাবি শুভেন্দু অধিকারী। তৃণমূলে থাকার সময় আপত্তি করেননি কেন? পাল্টা কুণাল ঘোষ। রাজনীতির ছত্রছায়ায় কলেজে কলেজে গুন্ডারাজ এ রাজ্যে কি কোনোদিন শেষ হবে? দ্বিতীয় প্রশ্ন। কসবা কাণ্ডে জেপি নাড্ডাকে রিপোর্ট দিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ধর্ষণে অভিযুক্তদের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের ছবি নিয়ে পাল্টা আক্রমণে টিএমসিপি। কেন্দ্রের শাসক বা এবিভিপি অভিযুক্ত হলে কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এইসব সক্রিয়তা? তৃতীয় প্রশ্ন। মাঝরাতে ক্যাম্পাস খুলিয়ে মদের আসরের অভিযোগ। 13 বছর আগে পাশ করা টিএমসিপি নেতার বিরুদ্ধে বালিগঞ্জের আইটিআইতে বিক্ষোভ স্থানীয়দের। ক্যাম্পাসগুলোতেই মনোজিৎ মডেলের শিকড় আসলে কতটা গভীরে? চতুর্থ প্রশ্ন। ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজ। এবার সামনে এলো সোনারপুরের টিএমসিপি দাদার কীর্তি। 1.5 বছর আগে দলকে অভিযোগ জানানোর পরেও ওই নেতার প্রমোশন হয়েছে। বিস্ফোরক তৃণমূলেরই মহিলা কাউন্সিলর। মাথায় জেঠুদের হাত থাকার কারণেই কি এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? পঞ্চম প্রশ্ন। আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করতে 40 লক্ষ টাকা নিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এখন খুনের হুমকি দিচ্ছেন। মন্ত্রীর বিরুদ্ধে এসপির দ্বারস্থ পূর্ব বর্ধমানের তৃণমূল নেত্রী। ওই সব টাকা খায় পাল্টা সিদ্দিকুল্লাহ। মন্ত্রীর বিরুদ্ধে দলের মধ্যেই বারবার অভিযোগে কি অস্বস্তি বাড়ছে তৃণমূলে? দেখুন, এই সমস্ত ম্যাঙ্গো গ্যাংয়েদের জন্য গ্যাংরিন কতটা ছড়িয়েছে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কথা হলো, আমি তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে এই রাজ্যের পুলিশ, কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা দফতর, শাসক দল হিসেবে তৃণমূল কেউ কিচ্ছু করেনি। কিন্তু আমার পরের বক্তা শতরূপ ঘোষের কাছে আমার প্রশ্ন থাকবে যে এখনও এই 2025-এও এত শূন্য নিয়ে কটাক্ষ শাসক দলের, তা সত্ত্বেও এসএফআই নেই এই রকম কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু খুঁজে পাওয়া কঠিন। তা সত্ত্বেও এই ভয়ঙ্কর ঘটনাগুলো, কসবার ওই নির্যাতিতা অসহায় মেয়েটা ও সামনে আনার পর অবশেষে সামনে এলো। শতরূপের কাছে আমার প্রধান প্রশ্ন থাকবে যে এতদিন এসএফআই ডিওয়াইএফআই কেন সরব হয়নি? এই শিক্ষা ব্যবস্থার ছবিটা নিয়ে, এই পচনটা নিয়ে কেন লাগাতার আন্দোলনে? আবার বলছি যে এমন কোনো কলেজ বিশ্ববিদ্যালয় আমার জানা নেই যেখানে এতদিন পরেও এসএফআই বা ডিওয়াইএফআই নেই, তাদের অস্তিত্ব নেই। তারা কেন লাগাতার ধারাবাহিক আন্দোলনে নামেনি? সুমনদা, সরব না হলে তো সুদীপ্ত বেঁচে থাকতো বলো, আজকে সৈফুদ্দিন তো বেঁচে থাকতো। সরব হতে গিয়েই তো মারা গেল। সুতরাং আমি এখানে একটু ডিফার করবো। দরকার ছিল আরো বেশি ভালো হলে ভালো হতো, সেই তর্ক থাকবেই বা সেই সুপরামর্শও থাকবে, সেটাকে আমি মাথা পেতে গ্রহণ করতে পারি। যদিও আমি এসএফআই ডিওয়াইএফআই কেউ নই, তবু তাদের একজন বন্ধু হিসেবে। কিন্তু একেবারে সরব না হলে বোধহয় আমাদের সুদীপ্তটা আজকে বাড়িতেই থাকতো। না, আমার প্রশ্নটা হচ্ছে ঘটনার পর সরব নয়, ঘটনার পর তোমরা সরব হয়েছো, আন্দোলন করেছো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যদি সার্বিক ছবিটা হয়, এ তো ভয়ঙ্কর পচন, এ তো আরো আগে সামনে আসা উচিত ছিল। সুমনদা, কি হয়, সুদীপ্তও কিন্তু কোনো ঘটনার পরে সরব হয়নি। সুদীপ্ত, সাইফুদ্দিন সহ এই ছেলে মেয়েগুলো কিন্তু এই পচনটা যেখান থেকে শুরু হয়েছিল, এবং তুমি গত 1.5 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে সঠিক কথা বলে যাচ্ছ, তোমার সাথে প্রতিটা অক্ষর আমাদের মিলে যাচ্ছে যে এই সব কিছু শুরু হচ্ছে গণতান্ত্রিক স্টুডেন্টস ইউনিয়নকে সরিয়ে দিয়ে গায়ের জোরে দখল করা স্টুডেন্টস ইউনিয়ন থেকে। এবার যখন এই গণতান্ত্রিক স্টুডেন্টস ইউনিয়ন ব্যবস্থাকে উৎখাত করে গায়ের জোরে দখল করা স্টুডেন্টস ইউনিয়ন ব্যবস্থা চালু হচ্ছিল, ওই শুরুর দিনটাতে, ওই ক্রান্তিকালে দাঁড়িয়ে কিন্তু সুদীপ্তরা সেটাকে আটকাতে গেছিল বলে পুলিশের মার খেয়ে মরে গেছিল। সুতরাং সরব তারা হয়নি, একদমই নয়। কিন্তু তারা সেদিন সেই লড়াইয়ে জেতেনি। তার পরিণতি আজকে বাংলা ছাত্র সমাজ দিচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের একজন মহিলা কর্মীকে কাঁদতে কাঁদতে বলতে হচ্ছে যে আমার কিছু ছবিকে এআই দিয়ে মানে ডিস্টর্ট করে ইত্যাদি ইত্যাদি যা করেছে। এখানে রাজন্না আছেন, উনি, আমি ওনার কথা ওনার হয়ে বলতে চাই না, বাট আমরা সবাই জানি গত কয়েকদিন ধরে আমরা কি শুনছি বা কি হচ্ছে। সুতরাং সরব হয়নি, এটা বোধহয় পুরোটা ঠিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা বলছি যে আমি কেন অরূপদা তৃণমূলে আমার প্রিয় বক্তা। একটা মানুষ 5 মিনিট কথা বলার সুযোগ পেল, 5 মিনিট ধরে বুঝিয়ে গেল যে আমরা ধর্ষণ করি তো কি আছে, আমরা আমাদের একজন মহিলা সহকর্মীর ছবিকে মর্ফ করে তার নিউড ছবি মোবাইলে চালাচালি করি তো কি আছে, কিন্তু বিজেপিতেও তো এত লোক ধর্ষণ করে। 5 মিনিট ধরে এটা আমাদেরকে বুঝিয়ে গেল। মানে কোথায় রাখবো এদেরকে, কোন কুলুঙ্গিতে রেখে এদেরকে পুজো করবো, আমি মাঝে মধ্যে ভাবি। দেখো সুমনদা, যখন আরজি কর নিয়ে একটার পর একটা খবর বেরোচ্ছিল, যে এই যে আনন্দবাজারে বা বিভিন্ন খবরের কাগজে তোমরা টিভিতে দেখাচ্ছিলে যে মহিলাদেরকে, ফার্স্ট ইয়ারের মেয়েদেরকে এনে দাদাদের মনোরঞ্জন করতে বাধ্য করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এক কথায় বলে দিল কি প্রমাণ আছে, কি আছে, কে বলেছে। এমনকি জুই বিশ্বাস তো দেখলাম সন্দেশখালীর ঘটনায় ধর্ষণেরও ভিডিও দেখতে চেয়ে আবদার করছেন যে কোনো ভিডিও আছে যে ধর্ষণ হয়েছে। আমি বলছি এখন তো ছবি দেখা যাচ্ছে
যে মাথা মেসেজ করতে বাধ্য করা হচ্ছে সিনিয়র দাদাদের ইত্যাদি ইত্যাদি। এখন তো ছবি আসছে, এখন তো আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও সামনে আসছে, এরপরে তো লজ্জা পান, এরপরে তো একটু লজ্জা পান। আর কবে আপনাদের এই দোকান কাটাগুলোর লজ্জাটা হবে? আমি এখানে বলছি সুমনদা, দেখো তৃণমূল কংগ্রেসের মতো একটা এরকম পুরুষতান্ত্রিক দল তো এই পৃথিবীতে কোথাও খুঁজে পাবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো ভিকটিম ব্লেমিং করেন। হাঁসখালি তারা বাচ্চা মেয়ে মারা যাওয়ার পরে বলেছিলেন যে ও কি ওর প্রেগনেন্ট ছিল না, লাভ অ্যাফেয়ার ছিল, দেখতে হবে। তুমি একটা দল দেখো, একজন মহিলা, একটা দলের নিজের সহকর্মী, হ্যাঁ, সে কতগুলো অভিযোগ করলো। আমি ওনার সামনেই বলছি, আমি রাজন্যার সামনেই বলছি, ওনার অভিযোগ ঠিক ভুল না ভুল এগুলো ওরাই বলতে পারবেন, ওরাই বিচার করবেন। অনেকের মতো আমারও এই প্রশ্ন রয়েছে যে আপনি যখন দেখছিলেন একদিন ধরে তৃণমূলের ভেতরটা এরকম, আপনি তৃণমূলের বিরুদ্ধে কথা না বলে ফালতু রাম রাম সেম 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 করছিলেন কেন? মানে যাদের বিরুদ্ধে বললে বরং এই ঘটনাগুলোকে আরও সামনে আনা যেত, সেগুলোকে সময় মতো বললে হয়তো মানে সাউথ ক্যালকাটা ল কলেজ সহ আরও বহু কলেজে বহু ছাত্রীর হয়তো তাদের এই বাস্তবতাটা আমাদের আরও আগে সামনে আসতো। কিন্তু যাই হোক না কেন, ঘটনা হচ্ছে যখন একজন মহিলা বলছেন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যে আমার সাথে একটা অন্যায় হয়েছে, তখন আমার কি বেনিফিট অফ ডাউট তার পক্ষে যাবে, নাকি তখন তার চরিত্র, সে কবে কি করেছিল, তার গালাগাল দেওয়া, এ নাটক করছে, মিথ্যে কথা বলছে, এবং এটা করছে কারা? বেনিফিট অফ ডাউট চাই না, তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত। ঠিক ঠিক ঠিক। এবার সেখানে বলছে কারা, দেখো প্রিয়দর্শিনী হাকিম নিজে একজন মহিলা, জুঁই বিশ্বাস নিজে একজন মহিলা, মানে এরকম একটা পুরুষতান্ত্রিক দল তুমি কোথায় পাবে বলো তো, যে দলের একের পর এক মহিলা পর্যন্ত এরকমভাবে কোনো মহিলা যখন তাদের একজন সহকর্মী ছোট বোনের মতো তাদের একজন কথা বলছে, তাকে নিয়ে এরকম নোংরামি করে যাচ্ছেন। আমি আমার শেষ কথা এখানে বলছি, এই যে গত 3 তারিখ আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছে 8 নম্বর পাতায় খুব সম্ভবত, সিটি কমার্স কলকাতা শহরের একটা কলেজে তৃণমূলের এক নেতা, ওদের ওয়েবকুপার, ওদের কি আছে, ওদের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা, তার নেতা ম্যাথসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাজদীপ মাইতি, তাকে নিয়ে বড় খবর বেরিয়েছে আনন্দবাজারে, তোমরা জানো, আমি দেখাতে পারি। সে একদম ফেসবুক লাইভে এসে একজন মহিলাকে, বিরোধী দলের, তাকে খুনের হুমকি দিচ্ছেন, এবং বিরোধী দলের 2-3 জন নেত্রীকে নিয়ে এই ভাষায় লিখে যাচ্ছেন যে আমি এদেরকে আমার রক্ষিতা করতে চাই, এদের সাথে আমি এই করতে চাই, ও করতে চাই, করে রগরগের একটা বর্ণনা, বটতলা চটির মতো। এগুলো মানে বলতে আমার রুচিতে বাধে, তোমরাও নিশ্চয়ই এগুলো শুনতে কমফোর্টেবল হবে না, আমি সেই বর্ণনার মধ্যে যাচ্ছি না। প্রকাশ্যে করে যাচ্ছে একটা কলেজের, হচ্ছে সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অধ্যাপক, এবং সে হচ্ছে তৃণমূলের শিক্ষাস্তরের একজন নেতা, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি সুমনদা, তুমি বাকি সব ছেড়ে দাও, এই তথাকথিত অধ্যাপকের ক্লাসের ছাত্রীরা সেফ, এর কাছে নিরাপদ? এই ছাত্রীরা যদি এই অধ্যাপকের কাছে কোনো স্টাফ রুমে অঙ্ক শিখতে যায়, আমাকে বিশ্বাস করতে হবে যে এই অধ্যাপক তার ছাত্রীর চোখের দিকে তাকিয়ে অঙ্ক শেখাবে, আমাকে বিশ্বাস করতে হবে। এইরকম নোংরা সমস্ত এলিমেন্টগুলো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়, মানে একটা সমাজের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত বাড়ির পরে, সেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম নেকড়ে হায়নাদের রাজত্ব করে রেখে একদল লোক দাঁড়িয়ে ফিরস্তি দিচ্ছে, আমরা করি তো কি হয়েছে, ওরাও তো করে। আমি অরূপের কাছে যাব, কিন্তু তার আগে ওয়েবকুপার কথা যখন হলো, নিরাপদে থাকার কথা হচ্ছে, আমি বলছি ওয়েবকুপার সম্ভবত সহসভাপতি, সেই সহসভাপতি এই সাউথ ক্যালকাটা ল কলেজের অধ্যক্ষ, ভুল শোনেননি, অধ্যক্ষ, তার নাম হচ্ছে দেবাশিস চট্টোপাধ্যায়। তিনি দিনের পর দিন এই ম্যাঙ্গো এবং ম্যাঙ্গো বাহিনীর হাতে হেকেলড হয়েছেন, নিগৃহীত হয়েছেন। পরের দিকে তার কলেজ যাওয়ার ক্ষেত্রে সমস্যা, তার ঘরে সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে। কে? ও ওয়েবকুপা, গোটা সংগঠনটা বললো, আমি বলছি তিনি ওয়েবকুপারই শীর্ষস্থানীয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কতগুলো ছবি আছে, মানে এখনও তার বাড়িতে ঢুকলেই সেটা বোঝা যায়। আমি বলছি তার স্ত্রী আজকে 2018 সালে তার মৃত্যুর পর আবার ক্যাম্পাসে ব্যাক করে এলো ম্যাঙ্গো। আমি বলছি তার স্ত্রী এতদিনে মুখ খুলেছেন, আপনারা সে কথা দেখেছেন, কিন্তু রাজনৈতিক উত্তর নেব আমি অরূপের কাছ থেকে। শতরূপের কথা শুনছিলাম, ভিকটিম ব্লেমিং ইত্যাদি ইত্যাদি বলছিল অনেক কথা। তো কদিন আগেই দেখছিলাম ভিকটিম ব্লেমিং যারা বলছিল, মানে সিপিএম এর একটা সেকশন অফ মহিলা ব্রিগেড, যারা বলছিল যে একজন রেপিস্ট, একজন মলেস্টার, তার বিরুদ্ধে কথা বলছে, তাকে আবার পুনর্বাসন দেওয়া হলো কলকাতা জেলার ডিওয়াইএফআই এর প্রেসিডেন্ট পোস্টে, এবং তারপর তারা বলছে যে এই অভিযোগ ওঠার পরে কেন তাকে পুনর্বল দেওয়া হলো, তখন আবার সেখানে ভিকটিম ব্লেমিং হচ্ছে। দ্বিতীয় কথা, ভিকটিম শ্যামলী গুপ্ত স্টেটমেন্ট ভুলে গেছি সুমন, ওই মহিলার চরিত্র খারাপ ছিল, যখন ডিওয়াইএফআই নেতা মহিলা সমিতির নেত্রীকে ধর্ষণ করেছিল, আমরা ভাষা, মুখের ভাষা, মহিলার কান্না, মায়ের কান্না ইত্যাদি অনেক কথা শুনলো। মনীষা মুখার্জির মায়ের কান্নাটা কান্না ছিল না নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে? আজকে ভিকটিম ব্লেমিং নিয়ে মহিলাদের সম্পর্কে ভাষা নিয়ে এত কথা বলছে। আমার ভালো লাগতো যদি শতরূপের মুখে এই কথাগুলো তখন শুনতে পেতাম, যখন বিনয় কুমাররা ওই ভাষাগুলো ব্যবহার করে মমতার মেধা গেলে শরীরের বিভিন্ন অঙ্গ দেখাবে মহিলা কমরেড। আচ্ছা বেশ, আমি ভাষার শালীনতা নিয়ে এত সুরুচিপূর্ণ আলোচনা। এবারও বলে নি, মনীষা মুখার্জির মায়ের কান্না, রঞ্জিত ঘোষের শ্বশুরের কান্না সবই সত্যি, কিন্তু আমি যে কথাটা বলছি আবার মাঝখানে বলি, সেটা তুমি আমি বলছি কি সুমনদা, দেখো আমি স্পেসিফিক উত্তরে মানে নাম ধরে ধরে আলোচনা করতে চাই না, কিন্তু এইটুকু বলছি, তোমরা সবাই এখানে সাক্ষী, সিপিআইএম
তার দলের বিরাট কোনো নেতার সম্পর্কেও কোনো মহিলা যদি কোনো অভিযোগ করে, সিপিআইএম কি অবস্থান নেয় গত 3 মাসে কিন্তু তোমরা তার বেশ কতগুলো ঘটনা দেখেছো, এখানে আলোচনাও করেছো। কেমন আমি বলছি, আমি একটা কাল্পনিক হাইপোথেটিক্যাল বলছি, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনই বলছি। মনে করো ধরো কোনো একজন মন্ত্রী, কেমন ধরো কলকাতা শহরেরই কোনো একজন মন্ত্রী, তার সাথে তার বিধানসভা কেন্দ্রের একজন কাউন্সিলর সব জায়গায় ঘুরে বেড়ান, কিন্তু সেটা কনসেন্টের ভিত্তিতে। আমি কি তা বলে সেটাকে কোনো অপরাধ বলতে যাবো? নিশ্চয়ই বলতে যাবো না। কেন বলবো না? সুতরাং ও যে কিছু কিছু নাম বলছে এর আগে মনীষা মুখার্জি করে দিচ্ছে যে কনসেনসুয়াল ব্যাপার কিছু ছিল, আমি জানি, আমি এইখান থেকে এই কনক্লুশন ড্র করে দিলাম। আমি নতুন পশ্চিমবঙ্গের মাঝখানে বললে তোমাকে তো এনশিওর করতে হবে যে আমি যেন এটা না হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কারোর সাথেই মনীষা মুখোপাধ্যায়, আমি কারোর সাথেই রঞ্জিত ঘোষের কোনো সম্পর্কের কথা বলছি না। আমি খালি এইটুকু বলছি যে কনসেন্টের ভিত্তিতে কোনো একটা সম্পর্ককে কেউ যদি তুলে এনে আজকে সাউথ ক্যালকাটার এই ধর্ষণের সঙ্গে বা নিজের দলের একজন সহকর্মীর মফট ইমেজ তৈরি করার সঙ্গে এক করে নিজেদেরকে এই আলোচনা থেকে আড়াল করতে চায়, তাহলে তারা কি ধরনের মানুষ বা তাদের রাজনৈতিক বাধ্যবাধকতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে হবে। আমার কাছে এটা খুব সহজ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি সত্যি কোনো দরকার আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে টিকে থাকার জন্য? এই ধরনের এলিমেন্টগুলোকে প্রশ্রয় দেওয়ার দরকার নেই তো। কেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বাকি সব ছেড়ে দিন, আপনার সংগঠনের একজন মেয়ে এই কথাটা বলার পরে, যাকে আপনি এনে, আমরা তো চিনলাম না, আপনার একজন জুলাই মঞ্চে এনেছিলেন, তোমাকে কিন্তু দল বিরোধী, কোট আনকোট দল বিরোধী কাজের জন্যই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। এবং 2 হচ্ছে যে তুমি নয় সাসপেন্ডেড, আজকে যিনি মুখ খুলেছেন পাপিয়া হালদার, তিনি কিন্তু দলেরই কাউন্সিলর, কিন্তু প্রায় দেখবে হুবহু ইস্যুটা তুমি যা বলছো সেই রকমই বলছেন, যে দলকে জানিয়েও ফল হয়নি, উপরন্তু প্রমোশন হয়েছে। একদমই, এটা মানে খুব অপ্রাসঙ্গিক লাগছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যে দল বিরোধী শব্দটা। ঠিক কথা বলছো একদম। এই যে বক্তব্যটা তুলে ধরছেন, যিনি তুলে ধরছেন তিনি তো জনপ্রতিনিধি। এটা তো আমাদের ভাবতে লজ্জা লাগছে যে একজন জনপ্রতিনিধি যেই দল থেকে তিনি হয়েছেন সেই দলেরই আর এক কর্মী সম্পর্কে এটা বলতে বাধ্য হচ্ছেন, এবং এটা আজকে বলেননি, এটা 1.5 বছর আগে আমি তোমাদেরই মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখেছি। 1.5 বছর আগে তিনি সেই কমপ্লেনটা করেছিলেন। আমার বক্তব্য, তারপরেও তাকে কিভাবে সাংগঠনিক পদে নিযুক্ত করা হলো এই প্রতীক দেকে, যার বিরুদ্ধে কমপ্লেন। আমার বক্তব্য, তারপরেও কেন গুরুত্বপূর্ণ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না? এক্ষেত্রে আমাকে অনেকেই বলছে বা বলবে যে তুমি তো দল বিরোধী কথা বলছো। আমার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তো ফোন করে বলে দেননি সোনারপুর বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভার কাউকে যে না প্রতীককে নিতেই হবে, আমি চাইছি প্রতীককে নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফোন করে বলে দেননি যে হ্যাঁ প্রতীককে নিতে হবে কিন্তু ভাই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে আমরা দল করছি, আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরে গেলে আমাদের কোনো যোগ্যতা থাকবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা প্রতিষ্ঠা করেছেন আমরা সেটা কেন প্রতিষ্ঠা করতে পারছি না? আমার প্রথম বক্তব্য এখানে। না, আমার প্রশ্ন হচ্ছে ছাত্র নেতৃত্ব তো নেত্রী, উনার এগেন্সে যখন এত কিছু হচ্ছিল, আমি কি জিজ্ঞেস করতে পারি ওকে এখনো পর্যন্ত কি থানায় অভিযোগ করেছে কোনো? এখনো পর্যন্ত একটা মেয়ের মফট ইমেজ যদি ঘুরে বেড়াচ্ছে, এআই হোক যাই হোক, মফট ইমেজ ঘুরে বেড়াচ্ছে, একটা নেত্রী হিসাবে তার দায়িত্ব এই প্রবলেম যাতে অন্য কারো না হয়, মানে সেগুলো কমপ্লেন করা। পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল, পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল। তোমার অভিযোগটা ডেঞ্জারাস, কমপ্লেন করেছিল তুমি এখানে বলছো একটা থানায় কমপ্লেন করেছো? প্রথম কমপ্লেন করেছি আমি, কাকে কমপ্লেন করেছি কাকে করিনি সেটা আমি জানি। আমি অবাক লাগছিল যে শতরূপ ঘোষ, যে দীপশিতারা একদিন ওই যে লাইনটা দিয়ে শুরু করলে জুলমি জব তক জুলম করেগা বলেছিল স্লোগান চোর, তার হয়ে আজকে যখন গলা ফাটাচ্ছে। আমি বলছি যে তৃণমূল কদিন আগে ঘোষণা করেছিল না যে ওদের 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে। এমন একটা দল যা 3খানা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, একটা নয় 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি। বলতে পারো না শতরূপ, তার কারণ হচ্ছে এই শৃঙ্খলা রক্ষা কমিটির মাথায় একদিন কে ছিলেন? পার্থ চট্টোপাধ্যায়। ওই যে আমি দুটো কথা বলছি, মানে ওনার সিদ্ধান্তগুলো সঠিক ছিল না বেঠিক ছিল, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। আমি একটা কথা আমি দেখলাম, ওনাকে তরুণ যদি জিজ্ঞেস করলো যে কমপ্লেন করেছে কিনা, উনি একটা উত্তর দিলেন যে পাপিয়া হালদারও তো কমপ্লেন করেছিল। কি হলো? ঠিক কথা, যে পুলিশে কমপ্লেন করলে যে কিছু হয় না, সেটা তৃণমূলের 21 জুলাই মঞ্চে ভাষণ দেওয়া একজন নেত্রী এটা জানেন, নেত্রী হোক বা কর্মী হোক বটে। দ্বিতীয় কথা হচ্ছে যে অরূপদার যুক্তিটাও চমৎকার, যে যেহেতু একটা সময় ওনাকে স্লোগান চলে বলেছি, অতএব ওনার ছবিকে নিয়ে যদি আজকে নোংরামি হয় তাহলে সেটাকে নিন্দা করতে পারবো না। খুব ভালো যুক্তি। 3 নম্বর কথা হচ্ছে, আমি এই যে স্লোগান চোর, আমি এখনো বলছি স্লোগান চোর, কারণ আমরা সবাই জানি ওটা ভগৎ সিং এর স্লোগান ছিল, জুলমি জব জব জুম করেগা। তো সেটাকে উনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে নিয়ে বলেছেন, যে বলেছেন ওনার ইচ্ছে। আমি আপনার মাঝখানে বলিনি,
আপনি আবার আপনার সময় বলবেন। আর যে সমাবেশে আছেন সেখানে যদি এত চালচোর গরুচোর থাকে, একটা স্লোগান চোর থাকবে, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু আমি এইটুকু বলছি, জুলমি জব জব জুম করেগা সত্তা কি হাতিয়ার হচ্ছে, গোটা লাইনটা ছিল এইটা, সত্তা কি হাতিয়ারটা খুব ইম্পর্টেন্ট কথা। এই যে অপরাধগুলো হয়েছিল বা এক্ষেত্রেও হয়েছে, এটা কিন্তু সত্তার হাতিয়ার। ক্ষমতায় থাকার ফলে একটা মানুষের হাতে যে অস্ত্রগুলো এসছে, এই ক্ষমতায় থাকা অস্ত্রের জোরে কিন্তু এইগুলো অপরাধ। আমি তৃণমূলের নেতা, অতএব আমি অন্য ছেড়ে দাও, আমি এমনকি নিজের দলের একজন কর্মীকে ধর্ষণ করলেও যেহেতু আমি ক্ষমতায় আছি সেহেতু পুলিশ কিছু করতে পারবে না। উনি বলছেন পাপিয়া হালদার কমপ্লেন করেছে, কিন্তু তার কোনো ঠিক ওনারা বলছেন না কমপ্লেন 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 কমপ্লেন। আমি তো আমার ইমিডিয়েট সিনিয়রকে কমপ্লেন করেছিলাম এক্ষেত্রে, যখন এরকম বিভিন্ন ঘটনা ঘটেছিল, বিভিন্ন মহিলারা বিভিন্ন কথা বলেছিল, আমার ইমিডিয়েট সিনিয়র এক্ষেত্রে বলেছিলেন কমপ্লেন কিড হয়ে গেছো, রাজনীতি কিছু বোঝো না। এটা কিন্তু আমি আমার দলকে ছোট করার জন্য বলছি না, আমি আমার দলের এই গদ্দারদেরকে বের করার জন্য বলছি। তা আমি কমপ্লেন কিড, রাজনীতি তো কিছু বোঝে না, কমপ্লেন কিড হয়ে গেছে, সবসময় কমপ্লেন করে। তা আজকে যখন আমি আমার দলের সুপ্রিম অথরিটিকে জানিয়েছি, আমার কাছে সুপ্রিম অথরিটি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো আমি আজকে তাদের জানিয়েছি। তখনও তো বিভিন্ন বিরোধীদের বলো, আমার দলের লোকেদের বলো, তাদের সমস্যা যে আজকে কেন আমি জানিয়েছি। আমি তো একটা সময় আমার দলের আমার শাখা সংগঠনের অথরিটিকে জানিয়েছিলাম, আমার কাজ হয়নি, আমাকে তাহলে এখন সুপ্রিম অথরিটিকে জানাতে বাধ্য হতে হয়েছে। তাহলে আজকে আমি যখন জানিয়েছি, সমস্যাটা কোথায়? প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয় যে বলছে না পাপিয়াও তো তাহলে জানিয়েছিল, কোনো কাজ হয়নি তার মানে কাজ হয় না, ব্যাপারটা সেটা না। হ্যাঁ বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পাপিয়া বলেছেন কাজ হয় না, না উল্টো কাজ হয়েছে, পদোন্নতি হয়ে গেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমি বারবার বলছি, বলেননি ফোন করে এই পদোন্নতি করে দাও, নিশ্চয়ই বলেননি। আমি আমার মায়ের কাছে, আমি আমার সুপ্রিম অথরিটির কাছ থেকে আশা রাখতে পারি না, আর আমি বিশ্বাস রাখি এটা তিনি বলেননি। তিনি বললে আজকে এটা প্রমাণ দেখাতো ওখানকার কেউ যে এটা হয়েছে কিনা, পদোন্নতির বিষয় ঘটেছে কিনা। আপনাকে একটা কথা বলছি, আপনি একমত হবেন কি হবেন না সে আপনার ব্যাপার, কিন্তু এটা সত্যি হয়তো আপনি যেটা বলছেন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে ফোন করে বলেননি যে ওর পদোন্নতি করে দাও, কিন্তু এটাও কিন্তু ঘটনা আপনাকে মানতে হবে। আপনি বলুন কি পাপিয়া হালদার বলুন কি আরো যারা যারা অভিযোগগুলো করছেন, করার পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে এইটাও বলছেন না যে যার বিরুদ্ধে অভিযোগটা আছে তাকে পদ থেকে সরাও। এটাও কিন্তু আপনাকে মানতে হবে। দেখুন, এই যে ম্যাঙ্গোর কথা আপনারা বলছেন, ম্যাঙ্গোর সঙ্গে অনেকের ছবি আছে, আমি মেনে নিলাম, কিন্তু তিনি একজনের যে নাম বলছে তার সঙ্গে 1-to-1 ছবি আছে। একজন লোক কখন আমার সঙ্গে এসে 1-to-1 ছবি তুলতে পারে আপনারা বলুন। হ্যাঁ, কিন্তু নজরুলদা আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যুক্তিতক্ক অনুষ্ঠানের নিয়মিত স্পিকার, আপনি যখন স্টেজ থেকে নামেন একাধিক লোক, আমি ধরে নিচ্ছি কেউ একজন 1-to-1 ছবি আপনার সঙ্গে তুলতেই পারে। আর যে কোনো রাস্তাঘাটে আজকাল সোশ্যাল মিডিয়া, আমি পুলিশের তদন্ত 3 দশক থেকে করেছি। হ্যাঁ, তা আমার কথা একটু গুরুত্ব দেন। আমি বইমেলা গেলাম, তুলতে পারেনি, আপনার যুক্তিতর্ক অনুষ্ঠানে তুলতে পারে, রাস্তায় তুলতে পারেন। ছবি দিয়েই যদি প্রমাণ হতো তাহলে শুভেন্দু অধিকারীর সাথে অনেকে, শুভেন্দু অধিকারীর সাথে নজরুল সাহেবের 1:1 ছবিও থাকতে পারে। তার মানে কি নজরুল ইসলাম বিজেপি হয়ে গেছে? একমত, আমি কোনো ব্যঙ্গ করছি না, আন্তরিকভাবে বলছি, আমি অরূপদার সাথে একমত। এবং নজরুল সাহেব যেটা বললেন আমি সত্যি কথা বলছি। আমি যদি আলাদা করে বলা, আমি হয়তো পুরোটা একমত নই, কারণ এটা ঘটনা, আমরা কোথায় যাবো, কে ছবি তুলবে, পুরোটা আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই। তবে আমি একটা কথা বলছি, এখানে যেহেতু এতটা ফুটেজ আর ছবি নিয়ে কথা হচ্ছে শতরূপ, মানে আমি বলছি গত 6 মাসে প্রযুক্তি এত অ্যাভেলেবেল হয়েছে এবং সস্তা হয়েছে। আমি বলছি ফ্রি অ্যাপের মাধ্যমে দেশের একদম দেশের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর যা ফুটেজ হয়েছে আনবিলিভেবল। আমি বলছি ধরো আমি প্রায় 3 দশক টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আছি, গত 6 মাসে আমি যা এআই দেখেছি ওই বাস্তবতা এবং নিখুঁত। আমি আমার আশঙ্কাটা আমি অন ক্যামেরা আমার বলে রাখা উচিত যে আমার আশঙ্কা যে এই 9 মাস পরে যে নির্বাচনটা হবে অত্যন্ত এক অর্থে কদর্য নির্বাচন হবে। কেন বলছি যে তার কারণ এই মানে ভয়ঙ্কর রকম মিথ্যে ফুটেজ সামনে সার্কুলেটেড হবে এবং যেটা সত্যি মিথ্যে ধরা আমি জানি না ফরেনসিক এক্সপার্টরা পারতে পারেন, আমাদের মতো মানে 3 দশক টেলিভিশন বা অডিও ভিজুয়াল মিডিয়ামে কাজ করা চোখেও ধরতে অসুবিধা হচ্ছে, এতটা নিখুঁত। হ্যাঁ, আমি একদম একমত হয়ে বলছি যে প্রথম কথা হচ্ছে এই যে ছবিগুলো এসছে এই ম্যাঙ্গোর সাথে যে তৃণমূল নেতার কেউই এখন অব্দি বলেনি ছবিগুলো এআই। এক দ্বিতীয় কথা, আমি এখানে একমত যে নজরুল সাহেবের সাথে পুরোটা একমত নই, কারণ আমরা ধর একটা বিয়ে বাড়িতেও গেলাম, কে ছবি তুললাম কি তার এখন বাপ ঠাকুরদার নাম জেনে তারপর তার সাথে ছবি তুলবে, হয় না কখনো। কিন্তু আমি এইটা বলছি যে পরিস্থিতি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এটা কিন্তু একটা লোকের সাথে একটা লোকের ছবির থেকে অনেক সিরিয়াস একটা পরিস্থিতি। একটা 44 বছর বয়সী ছাত্র নেতা, সে কলেজ চালায়, তার নাতি নাতনির এখন কলেজে পড়ার কথা, সে 44 বছর বয়সে কলেজ চালাচ্ছে। এক দ্বিতীয় কথা হচ্ছে বাবা ছেলে একসঙ্গে ছাত্র নেতা এক কলেজে যাচ্ছে,
দ্বিতীয় কথা হচ্ছে আমি বলছি একটা কলেজের মধ্যে কেমন একটা তথাকথিত ছাত্র নেতা একটা মেয়েকে টানতে টানতে নিয়ে কোথায় যাচ্ছে না সিকিউরিটি গার্ডের ঘরে যাচ্ছে, যার সিকিউরিটি দেওয়ার কথা তার ঘরে গিয়ে গার্ডকে বলছে তুই এবার বাইরে যা, আমি মেয়েটাকে ভেতরে ধর্ষণ করবো। গার্ড বেরিয়ে আসছে, দরজা বন্ধ করে ধর্ষণ করছে, তার দুটো চামচা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আমি বলছি এইগুলো কার সঙ্গে কার ছবি আছে, কার সঙ্গে কার বিজেপি কি বলছে ছেড়ে দেওয়ার সময় আমার আপত্তি নেই, সুতরাং একবার নিজেকে আচরণের ধর্ম পরে শিখাও। আয়নায় মুখ দেখতে বলছে, আয়নায় মুখ দেখতে গিয়ে আমি রাহুলদাকে দেখছিলাম, জানো তো, যায় তো যায় আমাদেরই ছিল না, আমি শুধু নজরুলদার কাছে যাবো। আমরা বলি কি সুন্দর এখানে তৃণমূল আর বিজেপির প্রতিনিধি পাশাপাশি বসে বলছে আমরা দুটো একই দল। দ্রুত একবার দেখাবো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আপনারা জানেন যে এই টিম এবং রিপোর্ট এবং এই রাজনীতিতে আমাদের বহু প্রশ্ন আছে। আমি জানতে চাই যে তৃণমূল আমলে খুব খারাপ যে তৃণমূল আমলে এরা নিযুক্ত হয়েছে। আমি শুধু 13 জন, আমি নামও বলছি না সুমন, একটা ফ্যামিলি থেকে 13 জন, সে বড় ভাইরা, ছোট শালি, বড় শালি, মেজো শালি, ছোট বোন, বড় বোন, মেজো বোন, শুধুমাত্র জেলা সম্পাদক শান্তিময় ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তীর ফ্যামিলি 13 জন, আমি নাম সহ দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে যে লিস্টটা দেখাচ্ছে না, কদিন আগে মানে বছরখানেক আগে কুণাল ঘোষ এটা পোস্ট করেছিলেন, তারপর থেকে এটা চলছে। ওই লিস্টে দেখবে একটা চাকরি আছে গণশক্তির লাইব্রেরিয়ানের চাকরি। গণশক্তির লাইব্রেরিয়ানের চাকরি গেল মানে সুজন চক্রবর্তীর এক আত্মীয় করছে, সেটাও তৃণমূলকে জবাব দিতে হবে। এবার একটা কথা বলি সুজনদার ক্ষেত্রে বা এই সুজন চক্রবর্তীর কোনো আত্মীয়ের বিরুদ্ধে না কলেজে কোনো ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নেই, কেমন তারা কেউ করেনি তৃণমূলের কোটায় চাকরি পেয়ে। ওইসব কথা বলে লাভ নেই। আমি একটা কথা বলি সুমনদা, দুটো একটা তথ্য দিচ্ছি, একটা প্রশ্ন না, এবং বেআইনি হলে 14 বছর তৃণমূল ক্ষমতায় আছে, গ্রেফতার করে চাকরি খারিজ করেননি কেন? সুকান্তর মানে পৃথিবী বিখ্যাত ইকোনমিস্ট, তার নামটা সেও নাকি সুজন চক্রবর্তীর কোটায় চাকরি পেয়েছে। পৃথিবী বিখ্যাত, যারা ইন্টারন্যাশনাল সেমিনারের গড় বসে। আমি যাই হোক, আরবিসি ইভিনিং কলেজের ক্যাজুয়াল স্টাফ ঋষি এবং প্রাক্তন জিবি মেম্বার অভিজিৎ সাহা দুজনই তৃণমূল টিএমসিপি নেতা, সেই কোটায় চাকরি। 2024 সালে মহালয়ার দিন রাত্রিবেলা সারা রাত মদ খেয়ে, তোমার মনে হচ্ছে অজয় সাহু বলে একটা ছেলেকে পিটিয়ে খুন করে, দুজনেই জেলে ছিল, এখন বেল পেয়েছে। এই গেল এক। দ্বিতীয়, আমি এরকম আরও ঘটনার এই আগেও এসছে, আজ তোমরাও দেখাচ্ছ, এরপরে আরও বেরোবে। যাকে শুভেন্দু অধিকারী আজ যেটা করেছে লিস্ট বার করেছেন এগুলোকে একটা জায়গায় জড়ো করে, কিন্তু এই ঘটনাগুলো নতুন কিছু না, এগুলো আমরা জানছি। আমার একটা প্রশ্ন তরুণজ্যোতির কাছে, এই যে এই ঘটনাটার পর একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এলো, আজকে তারা 7 পাতার নাকি রিপোর্ট জমা দিয়েছে। এর আগে আরজি করার সময় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, সন্দেশখালীর সময় এসেছিল। আচ্ছা, এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমগুলো এসে তদন্ত করে কোন এমন ফ্যাক্ট খুঁজে পায় গো যেগুলো সিবিআই তদন্ত করে খুঁজে পায় না? দুটো প্রথমে বলি, দেখো আমি তো বলি সিবিআই দরকার ছিল না সুমনদা। আমি সন্দেশখালী একটা ঘটনা মনে করে, কয়দিন আগে সিবিআই তদন্তের অর্ডার হলো, মনে আছে? আমাদের কর্মী প্রদীপ মণ্ডলকে মারা হয়েছিল, আরেকজনকে মারা, দেবদাস মণ্ডলের বডি তো আজ পর্যন্ত খুঁজেই পাওয়া যায়নি। আচ্ছা, ওটা সিআইডি তদন্ত করছিল তো, সেখানে সিআইডি তদন্ত করছিল, সিআইডি ক্লিন চিট দিল শাহজাহানকে, তারপর সিবিআই আজকে 6 বছর পরে আসছে সেখানে। আমি জাস্ট দুটো কথা বলি, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, সুতরাং আমি বুঝতে পারলাম আজকে সন্ধ্যে দুটোই পাল্টা উত্তর আছে। এক, ওই রাজ্যে এটা হয়, আর দুই, এখন হয়েছে সবই ঠিক আছে, কিন্তু তখন কেন বলনি? এবার আমি দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে সুজন চক্রবর্তীর যে কথাটা এর আগে বললো, তোমার মনে থাকবে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী সুজন চক্রবর্তীর স্ত্রীর নাম করে বলেছিলেন কোথা থেকে একটা চিরকুট দেখিয়ে তার জয়নিং লেটার না কি একটা দেখিয়ে যে ইত্যাদি ইত্যাদি। তখন মিলি চক্রবর্তী, সুজন চক্রবর্তীর স্ত্রী, তিনিও আমাদের পার্টির নেত্রী, চ্যালেঞ্জ করেছিলেন শিক্ষামন্ত্রীকে যে আপনি দেখান যে আমার চাকরির মধ্যে পাওয়ার মধ্যে কোন রকম দুর্নীতি রয়েছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি হয়েছে তাহলে যা যা হওয়ার আমার করতে রাজি আছি। না, কাগজ নেই, কিন্তু ব্রাত্য বসু কাগজ আমি ইন্টারাপ্ট করছি, কেন করছেন বারবার? কাগজ হাওয়া হয়ে গেছিল কারণ ব্রাত্য বসু কাগজটা কলেজ থেকে এনে মিডিয়াকে দেখিয়েছিলেন, ব্রাত্য বসু হাওয়া করেছিলেন, উনি আবার রেখে আসবেন। আমি যে আমাকে বলতে বাধ্য
হবে যে অসভ্যতা করো না। আমি এইটা বলছি যে সেই চ্যালেঞ্জ শিক্ষামন্ত্রী গ্রহণ করেননি। আজকে যে উনি 10টা না 12টা লিস্ট দেখালেন, আমি এখনো বলছি আপনাদের হাতে মানে সিআইডি থেকে শুরু করে শিক্ষা দপ্তর সবকিছু রয়েছে, যদি একটা কোনো অ্যানোমালি দেখাতে পেরেছেন তাহলে আমরা তার অপেক্ষা করছি। পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেবে না যদি হয়ে থাকে? সেটা আমায় বলতে দেওয়া হোক। যেটাও বলছে যে আপনার সব না, আমি সত্যি কথা বলছি, এটা যেখানে যে কথাটা যথার্থ আপনার অন্য সমালোচনা থাকতে পারে, কিন্তু যে কোনো সমালোচনার উত্তরে হিন্দু মুসলিম নিয়ে আসা ঠিক নয়। যেটা বলছি, যেটা অরূপদা বলার চেষ্টা করলো সেটা হচ্ছে যে তুমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলে শেখ শাহজাহানকে নিয়ে, তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলেছিলেন যে মুসলমান বলে বলছেন, এইটা মাথা মোটা মনে যাচ্ছে একখানা।